সাথে আমার সাথে বিশেষ করে যে দুজন মানুষ আছে আমি খুবই থ্যাঙ্কফুল যে তারা নিজের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছে। তো থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ রাজদীপ দা। তো যাই হোক শুরু করা যাক মন পতঙ্গ নিয়ে। তো রিসেন্ট টাইমেই আমরা জানি যে মন পতঙ্গ বলে ছবিটা মুক্তি পেয়েছে এবং সেই ছবিটার আশেপাশে অনেক ছবি এরকম আছে যেগুলো আ রিলিজ হয়েছে আরকি। তো তোমাদের কি মনে হয় যে মন পতঙ্গ একটু হলেও কি সোর্স কম পেয়েছে বা একটু হলেও সিনেমা হল কম পেয়েছে বা রিলিজ নিয়ে তোমরা কতটা কি চাপের ছিলে? এগুলো নিয়ে যদি একটু ডিসকাস করো এটাই আরকি। আ দেখো, আমাদের ছবিটা আমরা রিলিজ করব, এই ধরনের ছবি বেঙ্গলে মোস্টলি নন্দন, রাধা এইগুলোতে বেস করে তারপর বাকিগুলো মানে চলার বিষয় থাকে। আ এবারে নন্দনটা কিছু একটা টেকনিক্যাল কারণের জন্য এখন বন্ধ রয়েছে। তো সেইজন্য হুম, নন্দন রাধাতে এখনো ছবিটা রিলিজ করা যায়নি। তো আমরা অপেক্ষা করছি যখন ওটা খুলবে তখনই যাতে রিলিজটা করানো যায়। এবং কিছু অবশ্যই যেহেতু এত বড়, বড় ছবি রয়েছে, বিভিন্ন টেকনিক্যাল কারণে এই মুহূর্তে কলকাতায় হল তো কমই পেয়েছে 'মন পতঙ্গ', নেই বললেই চলে। হুম। বাট আমরা এক্সপেক্ট করছি খুব শিগগিরই ইস্যুটা রিজলভ হয়ে যাবে। আচ্ছা, বলছি মন পতঙ্গ নিয়ে তো একটু পরে আসবোই। যদি কালকক্ষ নিয়ে কথা বলি, কালকক্ষ নিয়ে একটা বিষয় এখন সত্যি কথা বলতে এখন ২ টো জনারের ছবি নিয়ে না বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে খুব বিশেষ করে আলোচনা হয়। একটা হচ্ছে হুম, বলে যে এখন আর কমার্শিয়াল অ্যাঙ্গেলে আর কাজ সেইভাবে হয় না বা অ্যাকশন ধর্মীয় কাজ হয় না। হুম, সচরাচর বেশি কাজ আমরা দেখতে পাই ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি। যেটা হুম, আরকি হুম, বলা হয়। তোমরা কালকক্ষর সময় এরকম একটা ৪ দেওয়ালের মধ্যে শুট করেও এত কিছু ফিকশন, এত কিছু জিনিস হুম। যেখানে মাইথোলজিক্যাল রেফারেন্স ছিল বা এত কিছু ছিল, সেগুলোকে কিভাবে মেইনটেইন করেছিলে রাইটিং প্রসেস এর মাধ্যমে? একটু যদি বলো তাহলে খুব ভালো হয়। আচ্ছা। কালপক্ষর যাত্রাটা মানে চার দেওয়ালে বসেই তৈরি হয়েছিল, যেহেতু কালপক্ষ কোভিড কালীন তৈরি হওয়া একটা ছবি। এবং কালকক্ষ মানে তার উদযাপনটাই হয়েছিল যেহেতু ওইরকম একটা সময় দিয়ে আমরা যাচ্ছিলাম। এবং আম, মানে তখন আমাদের বেঁচে থাকাটাই এতটা চ্যালেঞ্জ ছিল, মানে ভয়, যেটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল যে, এবং যে ভয়টা পাচ্ছে সেই মানে যাকে নিয়ে ভয় পাচ্ছে সেটাকে সে দেখতে পারে না। মানে হুম, তুমি একটা কিছু একটা ঘটছে এবং সেটা থেকে তুমি ভয়টা পাচ্ছ এবং যে কোনো মুহূর্তে সেটার দ্বারা তুমি আক্রান্ত হয়ে যেতে পারো। এই সিচুয়েশনে দাঁড়িয়ে তো ছবিটার মানে গঠনটাও ওই সময় হয়েছিল এবং তৈরিটাও ওই সময় হয়েছিল। তো সেইখানে মানে বাকি তুমি যেটা বললে যে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হোক বা ড্রামা অ্যাকশন, যেগুলো মানে তথাকথিত কনভেনশনাল জনরাস অফ ফিল্ম মেকিং, সেখান থেকে মানে আলাদা হয়ে বা বেরিয়ে এটা করবার যে জায়গাটা, সেটা সেই কনটেক্সটটা ভীষণ ইম্পর্টেন্ট যে সময়ে ছবিটা তৈরি হয়। তো সেইটার জন্যই এই ছবিটা তৈরি হতে পেরেছিল। এবারে হুম, এই ছবিটা তৈরি করার মূলে এই ছবিটা সত্যি কোথায় মানে জায়গা পাবে, দর্শক পাবে কিনা, এবং কালপক্ষর যে গ্র্যান্ড ফেস্টিভ্যাল জার্নিটা হয়েছে সেইটা আদৌ হবে কিনা, এই প্রসঙ্গগুলোই ছিল না যখন ছবিটা মানে আমরা অ্যাজ নির্মাতা, অ্যাজ অটিয়ার্স অফ দ্য ফিল্ম এবং দ্য প্রডিউসার্স অফ দ্য ফিল্ম, এই ধরনের কোনো ইকুয়েশনই আমাদের কাছে ছিল না। মানে না আমি রাজদীপ এটা ভেবেছিলাম যে এই ছবিটার মানে কি নিয়তি আছে, কারণ আমাদের নিয়তিটাই আমরা জানি না যে আমরা আজ আছি কাল থাকবো কিনা। একদম। মানে ছবিটা শুট হওয়াকালীন আমরা যে ধরনের কোয়ারেন্টিন প্রসেসে ছবিটাকে শুট করেছি, মানে মাত্র ওই 28 থেকে 30 জন কাস্ট ক্রু মিলে মেম্বার, ওইরকম একটা ঘর, ওইরকম একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মানে আজকে শুট করছি কালকে শুটটাতে ফিরে আসতে পারবো কিনা, যখন এই কোয়েশ্চেনটাই আমাদের কাছে ক্লিয়ার না, তো ছবির ভাগ্য নির্ধারণ করবার মতন বা ছবিকে তার পরবর্তী জার্নিটা কি হতে পারে সেই অ্যাসেসমেন্ট নিয়ে ওই ছবিটা একদমই তৈরি হয়নি। তো আরেক সেইটা, হ্যাঁ, সেই জায়গা থেকে কালকক্ষর বৈশিষ্ট্যটা সেটাই। এবং কালকক্ষ মানে কালের আবর্তে তৈরি হওয়া একটা ছবি যেটাকে সে পেরিয়ে ওই জায়গাটা তৈরি করেছে। সেটা মানে তার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল জার্নি সেই বুসান থেকে শুরু হয়ে ইন্ডিয়ান প্যানোরামা অব্দি হোক, বা তার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়া হোক, সেগুলো তার পরবর্তী ইতিহাস, মানে পরবর্তীকালের মানে জয়যাত্রা বলা যেতে পারে। কিন্তু তার মূলে বসে নির্দেশকরা কি এভাবে ভেবেছিল যে ছবিটার এই জার্নিটা নিতে হবে, বা প্রযোজক কি একদম। এটা নিয়ে সচেতন ছিল? একদমই কেউ এই জায়গাটাতে কিন্তু ছিলাম না। মানে না। আরেকটা একটা কথা হ্যাঁ, আমি এড বলো। করব এখানে, যে মানে অরোরা ফিল্ম কর্পোরেশন বা ওনাদের যে এখনকার কর্ণধার অঞ্জন দা, মানে উনি যেভাবে এখনো ফিল্ম প্রোডিউস করেন সেটা ইন্ডাস্ট্রির সাধারণ ফিল্ম প্রোডাকশনের থেকে একটু আলাদা। মানে এখন আমরা ইন্ডাস্ট্রি বলতে যেটা বুঝি, মানে ঐতিহাসিকভাবে ফিল্ম যেভাবে প্রোডিউস হয়ে এসছে সেটা হচ্ছে যে ফিল্মটা প্রথমত প্রোডিউস হয়েছে একটা শিল্প হিসেবে। যেটা দিয়ে একটা
একটা বার্তা বা একটা আমি অডিয়েন্সের সঙ্গে এক ধরনের কমিউনিকেশন করতে চাইছি এবং সেই কমিউনিকেশনটা দিয়ে আমি অডিয়েন্সের কাছে কিছু একটা নতুন জিনিস নিয়ে যেতে চাইছি। এরপর হচ্ছে এইটার বাই প্রোডাক্ট হচ্ছে বিজনেসটা। মানে যেটা আমি যেকোনো জায়গায় বলি যে একটা যখন মানুষ চাষ করছে, কেউ আলু চাষ করছে, আলুটা তৈরি করা হচ্ছে খাওয়ার জন্য, ইনকাম করার জন্য নয় কিন্তু। মূল উদ্দেশ্যটা খাওয়া, তার সাইড হচ্ছে ইনকামটা আলু থেকে। বা যখন একটা এক্সরে মেশিন তৈরি হচ্ছে, সেটারও মূল উদ্দেশ্যটা হচ্ছে চিকিৎসার কাজে লাগা, তারপরে সেখান থেকে ইনকামটা হচ্ছে সাইড এফেক্ট। সিনেমার ক্ষেত্রেও সেটা, কিন্তু আজকের দিনে আয়রনিটা হয়ে গেছে যে এখন মানে ইনকামটাই মূল উদ্দেশ্য হয়ে গেছে। তো এই ছবিগুলোর ক্ষেত্রে মানে কালকক্ষ হোক বা মন পতঙ্গ হোক বা অঞ্জন দা বা অরোরা হয়তো পরেও ফিউচারেও যদি কোনো ছবি করেন, মানে ওরা কিন্তু ঠিক এইভাবে ছবিটা করেন না। মূল উদ্দেশ্যটা ভালো ছবি বানানো, তারপর তার সঙ্গে কিভাবে বিজনেস করা যায় সেটা ফিগার পরবর্তী আউট একদম। ফিগার আউট। মানে কালকক্ষ গ্রিনলিট হওয়াটা আমাদের কাছে ডেফিনেটলি ওই সময় দাঁড়িয়ে উনি এটাকে গ্রিনলিট করছে যে হ্যাঁ এই কাজটা হবে, এই কাজটা আমরা করব। মানে এইটাই অরোরা ফিল্ম কর্পোরেশনের লেগেসি বা বৈশিষ্ট্যটা, এটা নিয়ে কোনো ভুল নেই। আর দুই হচ্ছে, যেটা আমি জানি না তুমি জানো কিনা, অ্যাকচুয়ালি যখন কালকক্ষ মানে আমরা যে সময়টা করি, অ্যাকচুয়ালি সেই সময়টা মন পতঙ্গেরই হওয়ার কথা। আমাদের প্রস্তুতিটা ছিল মন পতঙ্গের জন্য। মানে আমরা আমাদের ছোট ফিল্মগুলো যখন করেছি, মোটামুটি 19 অব্দি আমাদের শর্ট ফিল্মস গুলো নানান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রচন্ড রকমের সেগুলো স্বীকৃত বা অ্যাক্লেমড ফিল্মস। তো তারপরে যখন অঞ্জনদা আমাদেরকে করেন যে না এবারে আমরা মানে তোমরা বড় ছবিই করবে, অরোরা আবার বড় ছবির প্রযোজনায় নামবে, তো তার যে ফার্স্ট প্রজেক্টটা গ্রিনলিট হয় সেটা কিন্তু মন পতঙ্গ, সেটা কালকক্ষ নয়। এবং তন্নিষ্ঠা মন পতঙ্গরই অডিশন দিতে এসেছিল, যে কালকক্ষর লিড মামুনি, হয়, মামুনি রোলটা যে করছে। ঠিক আছে? তো ও মানে সেইখানে মন পতঙ্গ আটকে যায় 2020 20 মার্চ, মানে 20th মার্চ মন পতঙ্গ আটকে যায়, বিকজ জনতা কারফিউ শুরু হয়। আমরা প্রত্যেকদিন ভাবি এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, কিন্তু সেটা একটা অনন্তকালের মানে লুপে আমরা ঢুকে যাই, যেটাই কালকক্ষর তৈরি হওয়ার সূচনা, এবং কালকক্ষ আর তৈরি হয়। আর কালকক্ষ রাইটিং প্রসেসটা যেটা বলছো, ইনিশিয়াল আইডিয়াটা আসে এই সময় যখন হচ্ছে সেই সময় দাঁড়িয়ে একটা খুব ভাইরাল একটা ভিডিও এসেছিল যে হাওড়ার কাছাকাছি না বড়বাজারের কাছাকাছি একজন নন বেঙ্গলি মহিলা বলছেন যে আমার পরিবারের সব লোককে একটা হসপিটালে নিয়ে চলে গেছে, কিন্তু আমি তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। এবং এই যে মানে আমরা অ্যাজ আ ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়াল মানে মৃত্যু ভয় আমরা যত না জর্জরিত হয়েছি যে একটা খুব অসুখ এসছে, এরকম তো আগেও এসছে মহামারী, কিন্তু এই যে জোর জবরদস্তি আমাদের থেকে আমাদের স্বাধীনতা হরণ করে নেওয়া হলো, যে ইউ ক্যানট চুজ হাউ ইউ হ্যাভ টু ডাই, সেটাও অন্য কেউ চুজ করে দেবে। সেই যে মানে কি বলবো, সেই যে ক্রাইসিস, সেখান থেকে কালকক্ষ। এবং এই যে যেদিন এই ভিডিওটা দেখি সেদিন আমি শর্মিষ্ঠাকে বলি যে এখন তো সার্ভাইভ করার একটাই যে যদি একটা ডাক্তারকে কিডন্যাপ করে এনে ঘরে রেখে দেওয়া যায় সব সময়ের জন্য এবং সে আমাদের দেখভাল করে, কারণ কাউকে বিশ্বাস করা যাচ্ছে। তো সেইখান থেকে এই কনসেপ্টটার হয় যে একটা মেয়ে, সে একটা ডাক্তারকে কিডন্যাপ করে এনেছে এবং তার বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাচ্চা আছে এবং তার বয়স্ক বাবা আছে, মানে প্রথম সেটা বয়স্ক বাবা ছিল। এই আইডিয়াটা যখন শোনানো হয়, প্রথম দিকে ওই টাইম লুপ কিছু ছিল না, ইট ওয়াজ আ থ্রিলার যে কিডন্যাপ করে এনেছে কি হবে। কিন্তু তখন প্রথম হয় যে আইডিয়াটা ঠিক অতটাও নতুনত্ব কিছু লাগছে না। তখন এই যে আমরা মানে দীর্ঘ মেয়াদ ধরে আমরা রোজই একই লাইফ লিড করছি, রোজই আমাদের সকালে উঠে মনে হলো যে এটা কি কোনো নতুন দিন নাকি আমরা আগের দিনটাই আবার বাঁচছি, ওই সময় যে ফিলিংটা হতো সেইখান থেকেই টাইম লুপের কনসেপ্টটা ঢোকে। এবং তারপরে শর্মিষ্ঠা বলে যখন আমরা 3 জেনারেশন ভাবছি এবং একটা মেয়ে যখন কিডন্যাপ করছে সেন্ট্রালে, তখন ইট শুড বি 3 জেনারেশন অফ উইমেন, মানে মেয়ে, তার মা এবং তার মা। এবং যখন এই কনসেপ্টটা আসে, তখন যখন এই 3 বয়সের 3টে মহিলার কনসেপ্ট আসে, তখনই আমার মাথায় কনসেপ্টটা আসে হচ্ছে মাইথোলজিক্যাল রেফারেন্সের, যে মেডেন মাদার ক্রোন বা 3 দেবী, ঠিক আছে? এবং সেইখান থেকে আস্তে আস্তে মাইথোলজিক্যাল কনটেক্সট, টাইম লুপ, সায়েন্স ফিকশন এই সব জিনিসগুলো ঢুকতে আরম্ভ করে। এবং তারপরে এবং সত্যি কথা বলতে গেলে আমাদের মানে রাইটিং বা ক্রিয়েটিভ প্রসেসে মানে মাথার ভিতরে অনেক দিন ধরে অনেক কিছু ঘোরে, কিন্তু ফাইনালি যখন রাইটিংটা হয় তখন সেটা খুব ফাস্টই হয় অ্যাকচুয়ালি। মানে আমরা প্রথমে এইরকম একটা সিনেমার মধ্যে হ্যাঁ হ্যাঁ বলো বলো কন্টিনিউ করো। মানে আমরা প্রথমে একটা স্কেলিটন বা একটা স্কেচ তৈরি করে নিই লেখার সময়, যে এই ঘটনাগুলো ঘটছে, এবং দেন তারপরে স্ক্রিপ্টারে লেখা হয়। অ্যাকচুয়ালি এইরকম সিনেমার মধ্যে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই অ্যাকচুয়ালি কালকক্ষ এমন একটা কনসেপ্ট যেটা মোটামুটি একটা থ্রিলিং ভাইবের ওপরই,
ঠিক আছে? তো সেই রকম একটা ছবির মধ্যে অডিয়েন্সের সাথে এই যে কানেক্টিভিটিটা বা অডিয়েন্সকে সেই লেভেলে মজা দেওয়াটা, আমরা মজাটাও পাচ্ছি এবং তার সাথে সিনেমাটা আমরা এনজয়ও করছে এবং বারবার দেখতেও জিনিসটা ইচ্ছা করে। তো সেই জিনিসটাকে কিভাবে, এই থটসটাকে কিভাবে তোমরা মানে সাজালে অ্যাকচুয়ালি? সেইটা মেনটাই ছিল যে থ্রিলটা রাখা। মানে যদি তুমি ওয়েট, প্রথম কথা হচ্ছে একটা সিনেমার প্রসেসে এখন একটা খুব ইয়ে হয় যে, তুমি ইয়ে দিয়ে দিও না। মানে শেষে কি হচ্ছে এটা বলে দিও না। ঠিক আছে? কিন্তু একটা ভালো গল্প মানে তুমি তখনই সেটাকে মনে রাখো যখন তুমি তার এন্ডিং জেনে যাও, সিনেমাটা কিভাবে বা গল্পটা কিভাবে বলা হচ্ছে, কি হবে সব তুমি জেনে যাও। কিন্তু তাও তুমি এতটাই এন্টাইজ থাকো যে তুমি বারবার সেই গল্পটা শুনতে চাও। মানে সেটা তোমার মানে একটা শোলের মতো ব্লকবাস্টার হোক বা আমাদের রামায়ণ মহাভারতের মতো গল্প হোক, যে গল্পগুলো আমরা বারবার রিভিজিট করতে চাই, সেগুলো কিন্তু আমরা সব জানি। তো সেখানেও কালকক্ষর ইয়েতে ছিল যে ১ম অডিয়েন্সকে এন্টাইজ করবার জন্য এইটা দরকার যে কি হবে, কি হবে, কি হবে? কিন্তু এই কি হবেটার পরেও মানে এমন কিছু জিনিস মানে কানেক্ট করা যেগুলো অডিয়েন্স তার লাইফের সঙ্গে কানেক্ট করতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে একজন মানে মনোযোগী দর্শকের ক্ষেত্রে এখন তো সবাই সিনেমা দেখে, সবাই মন দিয়ে দেখে না। এখন বেশিরভাগ লোকই মন দিয়ে সিনেমা দেখে না বা মন দিয়ে কিছুই করে না। মানে আমাদের এখন একটা ভীষণ অ্যাটেনশন ডেফিসিট ক্রাইসিস এর মধ্যে দিয়ে আমাদের গোটা পৃথিবীটা যাচ্ছে। বাট মানে যে মন দিয়ে কোনো একটা জিনিস ওয়াচ করছে, তো তার কাছে মানে there is a structure যে মানে আমাদের প্রত্যেক মানুষের মধ্যেই তো কিছু কমন ইমোশনস আছে, কিছু কমন ক্রাইসিস আছে। তো সেই কমন ক্রাইসিস গুলোকে খুব চোখে আঙুল দিয়ে না হলেও খুব সাটলি যদি আমরা সেগুলোকে টাচ করতে পারি, তখন তুমি একটা জিনিসকে দেখে তোমার সেটা মনে থাকবে। কারণ ধরো মামুনির ক্রাইসিস বা ডাক্তারের ক্রাইসিস যেটা ওই সিনেমায় তুমি দেখছো সেটার মধ্যে দিয়ে হয়তো তুমি যাচ্ছ না। কিন্তু এই যে একাকিত্বের ক্রাইসিস, মানে হার্ট ব্রেকের ক্রাইসিস, এইগুলো তো কমন। এইগুলোর সঙ্গে কানেক্ট করিয়ে দেওয়া। আচ্ছা, একদম। আমি এই কদিন আগেই তোমাদের একটা শর্ট ফিল্ম দেখছিলাম কায়েন্তর বলে। হুম। তো কায়েন্তর এবং মন পতঙ্গের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন দেখতে পেলাম, যেখানে কায়েন্তরে ওই যে ক্যারেক্টারটার নাম ছিল বোধহয় আসলাম এরকম নাম ছিল, সালাম বা হ্যাঁ, আসলাম এরকম কিছু একটা নাম ছিল। আসলাম। তো হ্যাঁ, আসলাম। তো আসলামের চরিত্রটা একটা স্বপ্ন দেখছে যে সে শহরে যাবে এবং এখানে হুম, কাট্টু মন পতঙ্গতে তারা শহরে এসে আবার সেই জিনিসগুলোকে আবার ফেস করছে। তো এই যে দুটো হুম। ছবির মধ্যে আলাদা আলাদা জিনিস ডিফারেন্সিয়েশনটা, এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে কিভাবে মেইনটেইন করে এটা যদি একটু বলো। মানে অ্যাকচুয়ালি দুটো জিনিসের মধ্যে কায়ান্তর সিমিলারিটি। হ্যাঁ, মানে ওটাই বলতে রাজা- চাইছি। মানে কেউ তার স্ট্রাগল ফেসে ওখানেও আছে, এখানেও আছে। না, যেখানে কায়ান্তর শেষ হচ্ছে, যদি তুমি ওই যেটা তুমি তুলছো যে আসলাম স্বপ্ন হুম, দেখছে সে সে শহরে যাবে এবং সে তার হিন্দু প্রেমিকাকে নিয়ে শহরে ভেগে গেলে অ্যাটলিস্ট মানে সে একটা বেটার লাইফ এক্সপেক্ট করছে, সেখানে তো কায়ান্তর শেষ হয় যে আসলামের সাথে হলোটা কি, হলো এই না। কোয়েশ্চেন মার্ক শেষ হয়। এবং আম, একটা সেট অফ দর্শকের কাছে মনে হয় আসলাম আর নেই, আর একটা সেট অফ দর্শকের কাছে মনে হয় আসলাম শহরে পালিয়ে গেছে। তো যদি আমি পালিয়ে যাওয়াটাকে ধরি যে হ্যাঁ আসলাম পালিয়ে আসতে পেরেছে, তাহলে মন পতঙ্গ শুরু হচ্ছে সেই জায়গাটা থেকে যেখানে ওই আসলাম হাসান হয়ে তার প্রেমিকা লক্ষ্মীকে নিয়ে শহরে ঢুকলো, হুম, শহরে পালিয়ে গেলো। এবং একদম। সেইখানে যে মানে যে মানে এবারে গ্রামে বা যেখান থেকে ওরা পালিয়ে এসছে সেই ব্যাকড্রপে আমরা আর গেলাম না, যে সেই সেই পালিয়ে আসাতে মানে অফকোর্স তারা পালিয়ে কেন এসছে, সেখানে তাদেরকে ওখানে অ্যাকসেপ্ট করতো না, তারা কোথাও মানে অনার কিলিং এর শিকার হতে পারতো বা তাদের উপরে মানে অকথ্য অত্যাচার হওয়ার সম্ভাবনা ছিল, যে কারণেই তারা পালিয়ে আসছে এবং তারা একটা বেটার লাইফ, বেটার লিভিং সবকিছুর স্বপ্ন নিয়ে তারা শহরে ঢুকছে। এবং এইখানেই এই শহরে ঢোকার যাত্রাটা শুরু হচ্ছে মন পতঙ্গে, এবং মন পতঙ্গের গল্পটাতে মানে ওই শহরে ঢোকার সাথে সাথে যে জার্নিটা শুরু হচ্ছে, যে ওদের আশা আকাঙ্ক্ষা এবং আরো বড় স্বপ্ন দেখার যে অদম্য ইচ্ছেটা, সেটাই মন পতঙ্গের কিন্তু মূল। এবং এখানেই আবার ওই যে অডিয়েন্স কিভাবে কানেক্টেড হবে, বাস্তবে তো মানে তোমার আমার সকলেরই তো ইনডমিনেটেবল ডিজায়ার্স আমাদের মধ্যে লুকিয়ে আছে, যেগুলোকে আমরা মানে যখনই আমরা আহ, কি বলবো সেটাকে আমরা হয়তো চেপে রাখি। আমরা আমাদের প্রত্যেকেরই ইচ্ছেটা অগাধ ইচ্ছে, আকাশ ছোঁয়ার ইচ্ছে। তো এই ইচ্ছেটাকে এবারে পূরণ করবার জন্য যে ডেসপারেটনেসটা, সেই জায়গা থেকেই এই দুজন হাঁটছে এবং এই দুজন মানে প্রতিনিয়ত মানে বিভিন্ন স্তরের মানুষ এবং যারা সোসাইটির বিভিন্ন মানে প্যারামিটার্সকে বা স্তম্ভকে রিপ্রেজেন্ট করে। মানে তুমি যদি ছবিটা দেখে থাকো তাহলে ছবিটাতে 4টে স্ট্রং পিলার্স আছে এবং সেই পিলারের মধ্যে একটা যদি প্রেম হয়, আরেকটা ক্ষমতা,
আরেকটা যদি মানে ওয়েলথ হয়, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি। এই চারটে স্তম্ভের মধ্যে মাঝখানে এরা দাঁড়িয়ে আছে এবং এদের মানে এদেরকে নিয়ে টানাপোড়েনটা চলছে এবং এদের মধ্যে টানাপোড়েনটা চলছে। মানে একটা যেটা ডিফারেন্স, সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল দুটো ফোর্সই কাজ করছে। সেইখানে দাঁড়িয়ে এরা কিভাবে নিজের যাত্রাটা করবে এবং শেষে গিয়ে কোথায় দাঁড়াবে। মানে যেখানে কায়ান্তর শেষ হচ্ছে সেই পয়েন্ট থেকে কোথাও মন পতঙ্গর সূচনাটা সেখানে, কিন্তু দের ইজ এ ভেরি বিগ ডিফারেন্স ইন ক্যারেক্টারাইজেশন। মানে কায়ান্তরের আসলাম ইজ অ্যান এসকেপিস্ট, হি ইজ এ উইক ক্যারেক্টার, ও নিজে থেকে মানে সিদ্ধান্ত নিতে পারে না, দুর্বল। কিন্তু আমাদের মন পতঙ্গের হাসান ইজ আ ফাইটার। মানে মানে আমরা আজকাল আলফা মেল শব্দটা অনেকবার শুনি, হাসানও কিন্তু একটা অন্য ধরনের আলফা মেল। মানে ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট নোশন অফ অ্যান আলফা মেল। মানে আমরা আজকের দিনে পপুলার সিনেমার ইয়েতে আলফা মেল বলতেই শুনেছি যারা মানে মানে বুক বাজায়, মানে মানে গরিলার মতো বুক বাজালেই বোধহয় আলফা মেল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো গরিলা নই, ঠিক আছে? মানে আলফা যে কোনো স্পিসিসের আলফা হচ্ছে সে যে সেই স্পিসিসের মধ্যে শ্রেষ্ঠ। মানে গরিলাদের মধ্যে যে শ্রেষ্ঠ গরিলা সে হচ্ছে আলফা গরিলা। কিন্তু আলফা গরিলার মতো যদি তোমার মানসিকতা হয় তাহলে তুমি আলফা মানুষ কিন্তু হতে পারো না। আমাদের আলফা মানুষ কারা? আমাদের আলফা মানুষ যীশু খ্রিস্ট, আমাদের আলফা মানুষ রামচন্দ্র। তারা তো আর মানে তোমার আজকের মানে অ্যানিমাল সিনেমার হিরোর মতো নয়। তো দের ইজ এ ডিফারেন্স বিটুইন হোয়াট অ্যান আলফা ইজ ফর হিউম্যান বিংস। তো হাসানও এক ধরনের আলফা, লক্ষ্মীও তাই অ্যাজ আ ফিমেল। মানে আমাদের মানে নারী মানুষের মধ্যে আলফাকে হু ইজ দ্য বিগেস্ট প্রোটেক্টর, যে তার কাছের মানুষকে, সে তার প্রেমিকা হোক, তার বউ হোক, তার সন্তান হোক, তার পরিবার হোক, যাকে সে তার কাছের মানুষ ভাবে তাকে সে প্রোটেক্ট করতে চায় এবং তাকে তার সবকিছু দিতে চায়। এটা হচ্ছে মানুষের আলফানেস তৈরি করে, এবং সেইটা পাওয়ার জন্য যে সবচেয়ে মানে ভয় না পেয়ে হেরে না গিয়ে লড়াই করতে পারে। এখানে কিন্তু এইরকমই দুটো আলফা মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু যারা প্রচন্ড ভাবে প্রান্তিক, যারা লড়ে জিততে চায় কিন্তু যাদের ঢাল নেই, তরোয়াল নেই, কিচ্ছু নেই। এবার হাউ দিস টু পিপল উইল ফাইট এগেইনস্ট অল অডস। আচ্ছা, কায়ন্তরের ক্ষেত্রে যে একটা ৮ ঘন্টার একটা শর্ট ফিল্ম ছিল, বা কালকক্ষর ক্ষেত্রেও যদি বলি, কায়ন্তরে যে ৮ ঘন্টা ছিল সেখানে মধ্যে একটা ৮ ঘন্টা শর্ট ফিল্মের মধ্যে অনেক কিছু মেসেজ প্রোভাইড করছিল, যেখানে বহুরূপীর একটা কনসেপ্ট আছে, তারপরে একজন হিন্দু মুসলিমের অ্যাঙ্গেলও একটা আছে, যেটা মন পতঙ্গের মধ্যেও কিছুটা আছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো ছিল। তো এই যে রাইটিং প্রসেস গুলো তোমরা যখন লেখো, তো এখানে কেউ রাইটিং করে, কেউ ডায়লগ লেখে, তো এই বিষয়গুলো মানে অ্যাকচুয়ালি একটা ইমোশনাল ট্র্যাকেতে সবাইকে একসাথেই দুজনকে আসতে হয়, তো সেইগুলো তোমাদের কিরকম ভাবে প্ল্যানিং থাকে? না, এরকম নয় যে আমাদের মধ্যে কোনো ওয়ার্ক ডিভিশন থাকে, মানে একজন ডায়লগ লেখে বা একজন গল্পটা, ইট ইজ নট লাইক দ্যাট। মানে উই ডিসকাস আ লট, উই ফাইট আ লট, এবং আমাদের মধ্যে ভাবনা, ইমোশন, যুক্তি সবকিছুর আদান প্রদান হয় এবং তারপর গল্পটা তৈরি হয়। হ্যাঁ, দের ইজ এ ইয়ে যে মানে স্টোরির যে মানে কি বলবো, যে নিটিগ্রিটি গুলো বাঁধা, মানে এটার সঙ্গে এইটা ওখানে গিয়ে মিলবে, ওটার সঙ্গে সেটা ওখানে গিয়ে মিলবে, দ্য বিগ পিকচার এইটায় কোথাও আমার যোগদানটা হয়তো বেশি। আর ছবির যে মাইনিউট ডিটেলস, যে অ্যাটেনশন টু ডিটেইলিং, যে এই চরিত্রটা এইভাবে এইরকম হওয়া উচিত, বা এইখানে যদি এই ঘটনাটা ঘটছে, ঘটনায় এই জিনিসটা থাকতে হবে টু মেক ইট মোর রিয়ালিস্টিক। তো সেইটাতে মানে শর্মিষ্ঠার মানে ভূমিকাটা বেশি। মানে এবং এই দুটোর দৃষ্টিভঙ্গির মানে শর্মিষ্ঠা মানে কালকক্ষ তুমি দেখেছো, ইউ উইল সি দ্যাট একটা ম্যাজিক রিয়েলিজম পাবে। আর মন পতঙ্গ যদি দেখো, যে অত্যন্ত রূঢ় বাস্তবতার মধ্যেও একটা ম্যাজিক রিয়েলিজম আছে। তো সেইখানে মানে ওই রিয়েলিজমটার বেশি মানে দেনটা শর্মিষ্ঠার, আর ম্যাজিকটার বেশি দেনটা আমার হয়তো। মানে প্রসেসটা এরকম হয় যে রাজদীপ ডায়লগ লিখছে, আমি স্ট্রাকচারটা লিখছি, বা আমি ডায়লগ লিখছি, রাজদীপ স্ট্রাকচারটা লিখছে, সেটা না। বিষয়টা হয় যে প্রথমে একটা মানে টোটাল গল্পটাকে সেভাবে বুনে নেওয়ার একটা প্রসেস থাকে আমাদের কাছে, এবং যেটা প্রচন্ড ডিসকাশন এবং ডিবেটস তার মধ্যে চলতে থাকে। এবং রাজদীপ আমার পুরোটাই মানে খুব মাইনিউটলি বলে দিয়েছে যে যদি ম্যাক্রোস্কোপিক এরিয়াটাকে ও কভার করে, তাহলে মাইক্রোস্কোপিক এরিয়াটাকে আমি কভার করি, যদি সেইভাবে দেখা যায়। আর যে তুমি যে লেয়ার্স বা অনেকগুলো টেক্সচার্স এর কথা বলছো, এগুলো যে আমরা খুব ভেবে করি তা নয়। মানে এটা আমাদের মধ্যে নেচারের মধ্যেই হয়তো মানে ইনবিল্ট আছে, আমাদের দুজনের নেচারের মধ্যেই। উই আর মেবি ভেরি লেয়ার্ড পিপল, যেখান থেকে এই জিনিসগুলো খুব স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে। মানে প্রবাবলি ইট ইজ ইম্পসিবল ফর আস টু মেক
সামথিং উইচ ইজ ইউনিডাইমেনশনাল। মানে আমি শুধু হিন্দু মুসলিম নিয়ে কথা বলবো, আমি নারী পুরুষ নিয়ে কথা বলবো না, বা আমি নারী পুরুষ নিয়ে কথা বলবো, আমি দারিদ্রতা নিয়ে কথা বলবো না, বা আমি দারিদ্রতা নিয়ে কথা বলবো, বা কিন্তু আমি মানে কি বলবো, মানে যে এখানে এক্সপ্লয়েটেড সেও যে এক্সপ্লয়েট করে এই কথাটা বলবো না। তো এগুলো আপনা আপনিই চলে আসে হয়তো। আচ্ছা বলছি যে কালকক্ষর মতো ছবি ওটিটি প্ল্যাটফর্মে নেই কেন, এটা একটা বড় কোশ্চেন। কারণ আমি যখন কালকক্ষ দেখি আমার রিয়াকশন ছিল যে এইরকম ছবি সবার দেখা উচিত, কারণ এইরকম ছবি মাঝে মধ্যেই হয়। তো এই ছবিটা আমি আরো কজনকে রিকমেন্ড করতে অবশ্যই চাই। তো সেই কারণবশত এটা একটা কোশ্চেন মিডিল আমি রাখতে চাইলাম যে কালকক্ষ কবে ওটিটিতে আসবে, এটা যদি একটু আপডেট দাও। যেটা এখানে বলার বিষয়, মানে যেটা দেখো, ছবিটা তো আলটিমেটলি তার যে মানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হওয়া, মানে ওটিটিও তো এক ধরনের ডিস্ট্রিবিউশন অফ এক্স্যাক্টলি। দ্য ফিল্ম। তো সেখানে এইটা মানে সেই অরোরা ফিল্ম রাইটসটা কর্পোরেশন কাজের যেটা মূলে যে এই ডিসিশন গুলো সোললি ওই প্রযোজক বা প্রযোজনা সংস্থাই নেয়, যে তারা কার সাথে কিভাবে ডিলটা করবে না করবে। মানে সেখানে ডিরেক্টোরিয়াল এরিয়া থেকে আমাদের মানে ভূমিকাটা খুব স্বল্প, যে কেন ডিস্ট্রিবিউটেড হয়নি বা কেন ওটিটিতে আসেনি বা কোথায় সেটা আসবে, আসতে পারে। এই পুরো ব্যাখ্যাটা সব থেকে ভালো হচ্ছে যদি অরোরা ফিল্ম কর্পোরেশন নিজে এই উত্তরগুলো দেয়। আর দুই, অফকোর্স আমাদের কাছেও প্রচুর লোক, যেরকম তুমি যে প্রশ্নটা করছো সেরকম বহু মানুষ, মানে বহু সময় এবং মানে এখনো অবধি যে মানে ইভেন এরকমও প্রশ্ন করছে যে আমরা তো মুভিও সার্চ করে ফেলেছি যেখানে দেখাচ্ছে কালকক্ষর আসবে বলে, কিন্তু সেখানে কেন নেই। তো আমরা এক্সপেক্ট করছি সুনার অর লেটার এটা কোনো না কোনো ওটিটিতে প্রপার একটা জায়গায় নিশ্চয়ই এটাকে মানে দেখানো হবে, এবং সেটার অপেক্ষাতে আমরাও রয়েছি। মানে যেরকম এবং মানে আমরা ধরো আমাদের তরফ থেকে, মানে আমাদের as পরিচালকদের তরফ থেকে আমরা প্রযোজককে বলছি যে যদি লোকে দেখতে চাইছে এই জিনিসগুলো আমরা তাকে মানে কি বলবো ইনসিস্ট করছি। এবার তোমরা যদি দর্শক হিসেবেও তার কাছে ইনসিস্ট করো, সেখানে হয়তো আসবার তোমরা সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। মানে ছবি মানে ফিল্ম বাফ এই ধরনের মানে চ্যানেলস চালাচ্ছ যেখানে হুম। এই ধরনের ছবি নিয়ে কথা বলছো, তো এই বার্তাটা কোথাও না কোথাও মানে তোমাদের তরফ থেকেও প্রযোজকের কাছে যাওয়াটা খুব দরকার, যে এই ছবিটা কিন্তু মানে মানুষ খুঁজছে। মানে রিভিজিট অনেক করতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, সেই একদম। মানে কেউ রিভিজিট করতে চাইছে, কেউ দেখেনি, দেখার আগ্রহ রাখছে। এই বার্তাটাও মানে ওই জায়গাতে ডিরেক্টলি যাওয়াটাও খুব দরকার আছে। মানে এই যে কথাটা হচ্ছে, ডেফিনেটলি এইটা যদি উনি দেখেন সেখানে ওনার কাছে ওটা পৌঁছবে। মানে প্রশ্নগুলো আসাটা দরকার আছে। কিন্তু মানে চেষ্টা একটা চলছে, চলছে না তা নয়। এবারে সেটা কোথায় আসবে, কিভাবে, কখন হবে, মানে এইটা আম মানে ডেফিনিট উত্তর দেওয়ার মতন জায়গাতে আমরাও নেই। কেন আল্টিমেটলি ইভেন ছবিটা হচ্ছে অরোরা। ইভেন কিছুদিন আগেই যদি তুম্বার বলো বা ব্রহ্মযুগম বলো, এরকম কান্তারা বলো, এরকম কিছু কিছু কনসেপ্টের ছবি আছে যেগুলো থিয়েটারে যেরকম রেসপন্স পেয়েছে তার থেকে মোর দ্যান রেসপন্স বেশি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। তো আমার মনে হয় একদমই। যদি কালকক্ষ ওটিটিতে আসতো, তাহলে যখন রিলিজের যদি কখনো রিলিজ মেবি হয়েছে হয়তো কালকক্ষ আরেকবার, তো ন্যাশনাল হয়তো অ্যাওয়ার্ডের পরে আবার থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছিল। 2023 হ্যাঁ যখন মানে ন্যাশনাল আবার থিয়েট্রিক্যালি রিলিজ হয়েছিল ছবিটা। হ্যাঁ সেটাই, মানে তখন একটুখানি আমার মনে হয় যে রেসপন্স বা অ্যাওয়ারনেসটা অডিয়েন্সের মধ্যে একটু বেশি থাকতো, এটাই আর কি। একদমই, হুম, একদমই। ট্রু। ওই জন্যই আর কি বলা, এটাই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। আচ্ছা, এর পরের যে প্রশ্নটায় আসবো সেটা হচ্ছে যে এখন চারিদিকে খুব মাস সিনেমার একটা হোম্যাচ চলছে, চারিদিকে চারিদিকে মাস সিনেমা বলছে। তো আমার মতে আমি একটা জিনিস মনে করি যে এই যে মন পতঙ্গ যে জিনিসটা দেখাতে চাইছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা মাস, মানে মাস অডিয়েন্সেরই কথা বলছে। মানে আমি যেটা নর্মাল লাইফে করি সেটা আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি। সেটা আমার অ্যাকচুয়াল ন্যাচারাল জিনিসটা দেখতে আমার অসুবিধা কোথায়, আমার প্রবলেমটা কোথায়, এটা আমি বুঝতে পারি না। কিন্তু মাস সিনেমা যখন খুব লার্জার স্কেলে বানানো হচ্ছে, বড় সুপারস্টারকে নিয়ে বানানো হচ্ছে, তখন এই ডিফারেন্সিয়েশনটা কেন আসে এই জিনিসটা আমার মানে জানার বাইরে। তো তোমরা যদি এই জিনিসটাকে নিয়ে একটু বলো। দেখো এই জিনিসটা মাস সিনেমা, এই জিনিসটা এখন পুরোই ইকোনমিক হয়ে গেছে, যে তুমি একটা বিগার স্টার নিয়ে করলে সেটা মাস হয়ে যাচ্ছে। তুমি যদি ভাবো আজকে মহারাজা বলে একটা সিনেমা বিজয় সেতুপতির, মানে আইডিয়াটা কিন্তু যথেষ্ট নিশ, কিন্তু আজকে এরকম একটা ছবি বাংলায় বানালে সেটাকে কিন্তু নিশের গণ্ডিতে ঢুকে যেত, কিন্তু সেটা কিন্তু আজ একদম। একটা মাস হিস্টেরিয়া হচ্ছে। বা তুমি যদি আজকে বলো যে লাপাতা লেডিস, ওটা তো অ্যাবসলিউটলি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেটা ওটিটিতে রিলিজ করার পর ওই হিউজ পাবলিসিটিটা পেয়েছে। তো মানে ন্যাশনাল লেভেলে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই মাস ক্লাসের ব্যারিয়ারটা মানে কিন্তু অনেকটাই
ভাঙছে, যেটা আমাদের এখানে এখনো একটা প্রবলেম আছে। আর এটা সত্যি যে মন পতঙ্গ একদমই একটা বৃহত্তর দর্শকের সঙ্গে কানেক্ট করার একটা মানে কি বলবো জায়গা রয়েছে, কিন্তু সেইটা পেতে গেলে যে ধরনের আজকের ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে ধরনের মানে টাকা, যে ধরনের লোকবল, যে ধরনের মানে সিনেমা বানানো একটা জিনিস, কিন্তু সিনেমাটাকে প্রমোট করবার জন্য যে ধরনের পুঁজি লাগে সেইটা হয়তো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রে জোগাড় করাটা ডিফিকাল্ট। এবং দ্যাট ইজ দ্য অনলি রিজন যে একটা জিনিস মাস আর একটা জিনিস মাস নয় বলে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে। আরেকটা বড় ধরো একটা যদি স্টার ভ্যালু অ্যাড হয়ে যায় যখনই মাসের ক্ষেত্রে, তো মানে কাকে দেখে মানে মানুষ খুব ইজিলি সেখানে রিলেট করতে পারছে না, কিন্তু সেটা ওই লার্জার দেন লাইফ যে ও স্টার হুম। এবং ও জনসাধারণের মধ্যে এসে প্রচারটা করে গেছে, তার যে অ্যাপিলটা মানে যেটা যেটা ধরো মানে আমাদের মানে ইলেকশন প্রচারের যে ক্যাপাসিটিটা থাকে, সেই ক্যাপাসিটিতে যদি কেউ কোনো ফিল্মের প্রচার হয় বা সেই জিনিসটাকে যদি সেই মানে একদমই আলটিমেটলি ইট ইজ ক্যাপিটাল, তুমি টাকাটা ওখানে যদি ঢালতে পারছো এবং সেই স্কেলটাতে তুমি সেই চাগাটা দিয়ে তুলতে পারছো, সেটা মানে ফেস হলে তো খুবই সেটা মানে তোমার কাছে ফেস ভ্যালুও আছে, তোমার কাছে ক্যাপিটালও আছে এবং তুমি সেই পাবলিসিটি করবার দক্ষতাটাও রাখো, তাহলে তো নাথিং লাইক ইট। মানে তোমার অ্যাটলিস্ট ফিল্মের আগে ফিল্মের সম্বন্ধে লোকে জেনে যাবে। এবারে যদি কোনো মানে একটা জিনিস হয়তো কমও আছে কিন্তু তুমি সেইভাবে সেটাকে ট্রিগার করাতে পারবে না, আজকের দিনে সেটাও সম্ভব। আজকে মানে এই যে এত রিলস এর যে ভ্যালিডেশনটা সেলিব্রেশনটা সেটা হচ্ছে কি করে, কেউ তো কাউকে চেনে না। মানে তুমি তো খুব সাধারণ, সে গ্রাম বাংলার খাবার বানিয়ে তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রিপশন হচ্ছে কি করে, তার মানে সেখানে রিলেটিবিলিটি তৈরি করা যাচ্ছে, কিন্তু দ্যাট ইজ সামওয়্যার টাইম টেকিং। মানে ওইটাই মানে ওই ভাইরাল হওয়াটার মধ্যে একটা ফ্লুক ফ্যাক্টর আছে এবং সেটা সাস্টেনেন্স হবে কি হবে না, দ্যাট দেয়ার ইজ আ কোয়েশ্চেন। তাই জন্য মানে ওইখানে ওই মানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা খুব থাকছে এবং সেই সময়টা যতক্ষণ না ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে দেওয়া যাচ্ছে যে সে থিয়েটারে হয়তো লোক পেলো না, থিয়েটার হলই পেলো না, মানে তার যদি হয়তো 20টা জায়গায় শোটা থাকলে যতটুকু হতো সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে সে 2টো শো হয়তো পাচ্ছে, তো অটোমেটিক্যালি সে তো ফেল করবে, সে তো রিচই করতে পারলো। তারপরে একদমই মানে এখন মানে একটা এমন সময় শো পায় উইকডেতে, সেখানে যতই মানুষ জানুক আরে ওই ছবিটা না দেখতে হবে, কিন্তু ইট ইজ ভেরি টাফ। মানে আমি নিজেই আমার একটা সময় আমার মনে আছে আমার রাজদীপ কেন, বিকজ আমরা মানে ফিল্ম মেকার্স প্রফেশনাল ট্রেন সবকিছু, মানে আমি আর রাজদীপ মিস লাভলি দেখতে গেছিলাম 8:15 AM এর শো তোমার ফোরামে। তো তখন ওটা আমাদের মানে 2টো লোক 4টে লোক নিয়ে হয়তো শো চলছে। মানে কোভিড এর আগে আমার রাজদীপের একটা প্র্যাকটিস ছিল যে যেখানে যেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মটাই আসুক না কেন সেটা কিন্তু আমরা খুব মানে ডিলিজেন্টলি থিয়েটারে গিয়ে দেখে আসতাম, যেটা এখন আমরাই লোক যাবে একদমই কটা লোক যাবে। হচ্ছে আরেকটা যেটা এরকম ঘটনা তো আছে, ধর রাজদীপ লেট মি কমপ্লিট, যেটা আমি জানি না ডেফিনেটলি তুমি ডেফিনেটলি জানবে যে তিতলি বলে একটা ফিল্ম করেছিল কানু বেহেল, which was his debut। তো কলকাতাতে যখন তিতলি রিলিজ করে 400 টাকার টিকিট ছিল, একটি মাত্র টিকিট বিক্রি হয়েছিল এবং শোটাও স্টপ করে দেওয়া হয়েছিল। তো সেইটা তো মানে সেটা হওয়াটা কি উচিত ছিল? মানে সেই রকম এইরকম একটা ফিল্মের ওই ভ্যালুয়েশনের টাকা মানে যদি টিকিট হয় সেটা তো এমনি নিজে থেকে বন্ধ হয়ে যাবে। মানে তিতলিকে প্রডিউস করেছিল তো মানে আমাদের ভারতবর্ষের সবচেয়ে নামকরা প্রোডাকশন হাউস, ঠিক আছে, ইয়াশরাজ। তো সে তিতলিকে দিচ্ছে হচ্ছে 400 টাকার টিকিটে, কে যাবে? মানে সেখানে তো মানে ছবিটাকে সিস্টেমেটিক্যালি ইজ বিং মার্ডার্ড বাই দ্য প্রডিউসার্স। তো এবারে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কনস্ট্যান্টলি এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স এটা কনস্ট্যান্টলি ফেস করে আসছে, নট অনলি ইন বেঙ্গল বাট আউটসাইড অলসো। আর আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি যে এই যে মাস আর ক্লাসের মধ্যে যে তফাৎটা, সেটা হচ্ছে আরেকটা যে মাস মুভি বানানোর হিড়িক, সেখানে কোথাও যে হিরো তাকেই লার্জার দ্যান লাইফ এবং অডিয়েন্সের থেকে আলাদা, যে অডিয়েন্স তাকে ভগবানের মতো পুজো করবে, এইরকম একটা জায়গায় তৈরি করা হচ্ছে। কিন্তু অন্য যে হিরোটা যাকে যাকে দেখানো হচ্ছে যে অডিয়েন্স তুমিও তো হিরো, এই যে ছবিগুলো সেই ব্যাকিংটা পাচ্ছে না। কিন্তু তার মানে এই ছবিগুলো কি ওয়ার্ক করতে পারে না? তাহলে তোমার 12th ফেল কি করে হিট করছে? ওটিটিতে হিট করেছে অবভিয়াসলি, বা লাপাতা লেডিস কিভাবে হিট করছে ওটিটিতে। তার কারণ হচ্ছে যে দর্শক, একটা হচ্ছে তুমি এম্পাওয়ার্ড দর্শক, তুমি বুঝতে তুমি কোন ছবিটা ভালোবাসবে, তুমি ভালোবাসবে সেই ছবি যেটা তোমাকে বলবে যে তুমি ইউ আর দ্য হিরো। কিন্তু যে এম্পাওয়ার্ড দর্শক নয়, হি উইল লুক আপ টু আ
মানে কি বলবো, একটা এমন একটা ফেস যে একজন ভগবান। তো এই ডিফারেন্সটা তো আছে। এবারে এই ডিফারেন্সটা ব্রিজ তখনই হবে যখন এই এম্পাওয়ার্ড দর্শকের সংখ্যা বাড়বে, যেখানে এই যে আজকে একটা ছবির প্রডিউসার যতটা মালিক, একটা ছবির ডিরেক্টর যতটা মালিক, অডিয়েন্সও কিন্তু ততটাই মালিক। তারও একটা ছবির ওপর অধিকার আছে, যে সে যদি চাইছে যে আমি ছবিটা দেখতে চাই, সে কেন ছবিটা দেখতে পাবে না? ঠিক আছে, বা তার যদি মনে হচ্ছে যে এই ছবিটা আমাকে যে জিনিসটা প্রমিস করেছিল সেই জিনিসটা সেটা ফুলফিল করছে না, তখন তার সেই ছবিটাকে ট্র্যাশ করার অধিকার আছে। যেমন ধরো আজকে যদি আমি হলিউডে চলে যাই, একটা মার্ভেলের ছবির কথায় চলে যাই, তারা একটা ব্লকবাস্টার বানাচ্ছে, কিন্তু অডিয়েন্স কিন্তু মাঝে মাঝে তাদের এমন সিনেমা হচ্ছে যেগুলো কমার্শিয়ালি সাকসেসফুল হিট, কিন্তু অডিয়েন্স রিয়াকশন ইজ সো ব্যাড যে তারা সেই ছবির সিকুয়েল ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে। ইকোনমিক কারণের জন্য না, কারণ কিন্তু তার অডিয়েন্স রিজেক্ট করছে যে এইটা তুমি আমাকে প্রমিস করেছিলে কিন্তু তুমি আমাকে এটা দাওনি, তুমি আমাকে ক্লিক বেট করেছো। এক্স্যাক্টলি, তুমি আমাকে ক্লিক বেট করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। তাই জন্য তারা কিন্তু রিট্র্যাক্ট করছে, যে তারা যেটা এক্সপেক্ট করেছিল ছবিটা থেকে সেই জায়গায় পৌঁছতে পারছে না ছবিটা। তো দিস ইজ বিকজ দ্য অডিয়েন্স ইজ এম্পাওয়ার্ড দেয়ার। কিন্তু এটা পুরোপুরি দ্য ফিল্ম মেকার নিডস টু বি এম্পাওয়ার্ড, দ্য প্রডিউসার নিডস টু বি এম্পাওয়ার্ড অ্যান্ড দ্য অডিয়েন্স নিডস টু বি এম্পাওয়ার্ড। এই তিনটি জিনিস যতক্ষণ না হচ্ছে, যত দিনে না হচ্ছে, ততদিন ভালো ছবির ভালো দর্শকের কাছে পৌঁছানোর ডিফিকাল্টিটা থাকবে। কিন্তু অবভিয়াসলি মানে সেটা তো তার থেমে যাওয়া যায় না। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আর শর্ট ফিল্মের কি বাংলা একটু চল কি কম আছে তোমার মতে, তোমাদের মতে? না, চল বলতে কি, মানে তুমি মানে ফ্রম দ্য পয়েন্ট অফ নাম্বারস কাইন্ড অফ অডিয়েন্স একটু কম আছে কি, মানে না না অ্যাকচুয়ালি হয় কম যেটা হয় কম যেটা তুমি বলছো, আমার মনে হয় না শর্ট ফিল্মস এখন কম হচ্ছে। এবারে সেটা মানে কি ধরনের ছবিটা গিয়ে আলটিমেটলি তৈরি হচ্ছে সেটা মানে খুব amateurish না, একটা ঠিকঠাক ভাবে জিনিসটা মানে ছবিটা তৈরি হলো বা ছবিটা দেখে ভালো লাগলো, কোয়েশ্চেন। কিন্তু এখন বহু নিউ কামার্স যারা সেটা ফিল্ম স্কুল ব্যাকগ্রাউন্ড বহির্ভূত বহু লোক বহুভাবে কিন্তু ছবি বানাবার চেষ্টা করছে। মানে সেটা কিন্তু আমি বলবো না যে বেঙ্গলে সেটা কম হচ্ছে, স্পেসিফিক্যালি ফর শর্ট ফিল্ম যদি বলো, কেননা কোনো না কোনো ভাবে লোক চেষ্টা করছে। আর আমি ফুল লেন্থ ফিচারের ক্ষেত্রে ডেফিনেটলি তুমি যে প্রশ্নটা করছো সেটা যে মানে একদম ভ্যালিড নয় সেটা আমি বলবো না। তার কারণ হচ্ছে যে আমাদের অন্য যে রিজনাল ফিল্মের যে ক্রাইটেরিয়াটা আছে সেখানে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স অন্যত্র কিন্তু অনেক বেশি আছে। মানে সেটা তুমি মারাঠি, সেটা অ্যাসামিজ নিয়ে নাও, সেটা মালায়ালাম নিয়ে নাও, কান্নাডা নিয়ে নাও, মানে তুমি হচ্ছে কান্তারার এর নামটা কি, ঋষভ শেট্টি, হি ইজ দ্য ডিরেক্টর অ্যাক্টর অফ কান্তারা, পার্ট প্রডিউসার যাই হোক না কেন, হি প্রডিউসার্স ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম রেগুলারলি। সেই ছবিগুলো মানে অত্যন্ত বড় বড় প্রথম সারির ফিল্ম ফেস্টিভ্যালে রেকগনাইজড হয়, সেখান থেকে ও ফান্ডস জোগাড় করে। তার মানে কি, ও অ্যাজ আ ফিল্ম পার্সোনালিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ সো মেনি থিংস, যে আমি একটা কান্তারা বানাচ্ছি, কান্তারাতে অভিনয় করছি, কান্তারাকে ওই স্টেচারে নিয়ে যাওয়ার জায়গা তৈরি করছি, যেখানে তার ওই কোট অ্যান্ড কোট মাস জায়গাটা আমি তৈরি করি, এবং ইটস আ ফেস লিফট টু কান্নাডা ইন্ডাস্ট্রি। কিন্তু অন দ্য মানে আদার সাইড অফ ইট, ঋষভ শেট্টি ইজ প্রডিউসিং সাচ ফিল্মস উইচ আর মানে কোট অ্যান্ড কোট নিশ, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাবসলিউটলি মানে সেটা অন্যভাবে অন্য ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসকে নিদর্শন করছে। তো সেই জাতীয় প্রডিউসার ফ্রম বেঙ্গল ইজ লেস, এটা বলা যেতে পারে। এটা মানে আমি মানে শর্মিষ্ঠা একদমই ঠিক কথা বলেছে, যে এটা নয় যে ইন্ডিপেন্ডেন্স ফিল্মের দর্শক বেঙ্গলে কম আছে অন্যত্র বেশি আছে, একদমই না। ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের দর্শক বেঙ্গলেও ততটাই আছে যতটা মানে ইন্ডিয়ার অন্য যে কোনো জায়গায় আছে। একটা হচ্ছে প্রডিউসার যারা এগিয়ে এসে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করবে, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মানে সেটা স্মল বাজেট ফিল্ম এটা কিন্তু নয়। ঠিক আছে, ফিল্ম তার কি স্কেল, সে কি কথা বলছে, ঠিক আছে, সেইটার ওপর ডিপেন্ড করে। আর সেকেন্ডলি হচ্ছে যে নট জাস্ট প্রডিউসার্স তো অবশ্যই কম আছে, কিন্তু ফিল্ম ক্রিটিক্স, ফিল্ম জার্নালিস্ট, ফিল্ম অ্যানালিস্ট, যারা ফিল্মটা নিয়ে কথা বলবে, যারা ফিল্মটাকে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে রিপ্রেজেন্ট করবে, যারা ফিল্মটাকে সেলিব্রেট করবে,
মানে সেইটা কম আছে। তুমি বলো না মানে কালকক্ষ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং কালকক্ষর মতো ওয়েল রিকগনাইজড মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, বুসান গেছে, এইরকম ফিল্ম মানে ইন্ডিয়াতেও কম আছে। কিন্তু কালকক্ষ হচ্ছে অনেক কম রিকগনাইজড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম উইচ হ্যাজ বিন মেড ইন আনাদার স্টেট, সেটাকে নিয়ে সেলিব্রেট অনেক বেশি করা হচ্ছে দেন কালকক্ষ অ্যাজ ইন্ডাস্ট্রি। সেটাকে নিয়ে লেখালেখি ন্যাশনাল লেভেলের জার্নালিস্টরা অনেক বেশি করছে, কারণ তাদের লোকাল ইন্ডাস্ট্রি তাকে সেইভাবে সাপোর্টটা করছে। কিন্তু এইখানে মানে কালকক্ষ নিয়ে কে লিখেছে? কেউ তো লেখেনি। ইভেন কালকক্ষ ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার পরও এটা যদি অন্য কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ হতো, তাহলে তার পরবর্তী যে সিনেমাটা আসতো সেটার জন্য কিন্তু অডিয়েন্সের মানে বিশাল লেভেলে অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে যেত। কিন্তু এখানে সেই লেভেলে সেই অ্যাওয়ারনেসটুকুও ফেলানো হয়নি, কারণ সেইভাবে কথাই বলা হয়নি সিনেমাটাকে নিয়ে যে তাদের আগামী কাজ দেখার জন্য বিশালভাবে একটা অ্যাওয়ারনেস অডিয়েন্সের মধ্যে চলে আসবে, অ্যান্টিসিপেশন চলে আসবে। তো এই বিষয়টাকে একদম। তোমরা কিভাবে দেখো? কারণ মন পতঙ্গ আরো বেশি কিছু ডিজার্ভ করে আমার মতে। আমাদের মতেও তাই। তো মানে দেখাটা কিছু নেই, মানে দিস ইজ রিয়ালিটি, মানে এটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া কোনো উপায় নেই। মানে we have left certain things on time কেন মানে এখন মানে দেখো আমরা আমাদের জায়গা থেকে এটা এই কনসিকুয়েন্সেস গুলো ফেস করছি, আমাদের মনে হচ্ছে যে এত কিছু হতে পারতো, হচ্ছে না, কিন্তু মানে অন্য দিক থেকে দেখলে অনেক কিছুই হচ্ছে না তা নয়, মানে সেটাও অস্বীকার করার জায়গা নেই যে মানে কিছু লোক তো ডেফিনেটলি মন পতঙ্গটা খুঁজছে বা খুঁজেছে বা তারা ওয়েট করেছিল যখন মানে প্রথম মানে তোমার মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে হলগুলো অনেকগুলো বেশি আছে, তো সেই এক্সপেকটেশনটা তৈরি হয়েছিল এবং সেটা কিন্তু লোকের কাছে মানে খোঁজটা ছিল। এবারে যেটা ঘটছে সেটা তো রিয়ালিটি, অফকোর্স সেটা ঘটছে এবং সেটা এখন আমাদের পক্ষে মানে উই হ্যাভ টু ডিল উইথ ইট অ্যান্ড কাম আউট অফ ইট ফর আ বেটার রেজাল্ট, এটুকু ছাড়া কিছু না। মানে আমরা এখান থেকে দাঁড়িয়ে যেরকম আমি যে উদাহরণটা দিলাম, মানে আমি কানাডার কথা এই কারণেই আরো বললাম যে যেই সময় যেই এতে দাঁড়িয়ে বুসানে দুটো ছবি সিলেক্টেড হয়েছিল নিউ কারেন্সি, তার মধ্যে একটা ঋষভ শেট্টির প্রোডাকশন ছিল পেড্রো আর একটা ছিল কালকক্ষ। তো সেইটা দাঁড়িয়ে এটাও ট্রু যে পেড্রো রিলিজ হয়নি, ঠিক আছে, মানে সাধারণভাবে অ্যাটলিস্ট কালকক্ষ সেটা রিলিজ হয়েছে এবং জাতীয় পুরস্কার পাওয়ার পরে আবার রিলিজ হয়েছে। তো ওদের কাছে যদি তুমি এই কোয়েশ্চেনটা করো, ওদের কাছে ওদের মতন করে কিছু জিনিস থাকবে যেটা ওদের মানে ওদের অনুযায়ী সেটা অনুকূল নয়, প্রতিকূল, যেটা আমরা আমাদের মতন করে আমাদের জায়গা থেকে করছি। সো আমি বলবো এভরিওয়্যার দেয়ার আর কনস। তো সেই কারণে ওভারঅল একটা কথা সেদিন একটা কথা না কালকে আমি পড়ছিলাম, যেটা ডেসপ্যাচ বলে যে ফিল্মটা রিলিজ হয়েছে জি5 এ, মনোজ বাজপেয়ীর কানু বেহাল ডিরেক্টেড, কানু বেহালের রাদার আগ্রা দেখার জন্য আমি খুব উৎসাহী, যেটা কোথাও রিলিজ হচ্ছে না এবং এখনো কোনো ওটিটিতে আসেনি, যেটা কানে ছিল, ডিরেক্টরস ফোর্টনাইটে ছিল। তো এবং কানু হ্যাপেন্স টু বি আওয়ার সিনিয়র অলসো, মানে হি ইজ অলসো ফ্রম দ্য এসআরএফ ফ্রেটার্নিটি। তো সেই জায়গা থেকে তো মনোজ বাজপেয়ীর একটা ইন্টারভিউ আমি পড়ছিলাম, তো এটা তো ঠিক আজকে বিশ্ব জুড়ে যে অ্যাঙ্গারটা কাজ করছে, মানে বিভিন্ন স্তরে বিভিন্ন ভাবে মানুষ একে অপরের সাথে কনফ্লিক্টে জর্জরিত, মানে সেই শ্রেণীর সাথে শ্রেণী হোক, জেন্ডারের সাথে জেন্ডার হোক, মানে দেশের সাথে দেশ হোক, রাজ্যের সাথে অন্য রাজ্যের হোক, নানান ভাবে জর্জরিত এবং আমরা কোথাও ভীষণভাবে একটা ব্যালেন্স হারাচ্ছি, মানে সর্বক্ষেত্রে সেটা হারাচ্ছি। তো এখন উই হ্যাভ টু বি অপটিমিস্টিক অ্যাজ ক্রিয়েটার্স, আমরা যদি নিজেরা অপটিমিজম হারিয়ে ফেলি তাহলে তো আর আমরা ক্রিয়েটিভ হতে পারবো না, এবং এটা সময় বলে দেবে যে ওই মাস ফিল্মটা যে সেলিব্রেশনটা করছে সেটা ইতিহাসের পাতায় থাকবে, নাকি যে ছবিটা হয়তো এখন মানে কোথাও স্থানই পেল না, সেটা কোথাও কোথাও ইতিহাসে এক কলম হলেও লেখা হয়ে থাকবে। দ্যাট টাইম উইল অনলি ডিসাইড। এবং আলটিমেটলি যেটা দিয়ে রাজদীপ শুরু করেছিল যে সিনেমা ইজ মানে অ্যাট ইটস কোর অ্যান আর্ট ফর্ম, এবং মানে কমার্স ইজ অ্যান অ্যাসোসিয়েটেড অ্যাসপেক্ট অফ ইট, দেয়ার হ্যাজ টু বি আ ব্যালেন্স বিটুইন দ্য টু। তো মানে আমরা সেই ব্যালেন্সটা তৈরি করবার জন্যই এই ফিল্ডে আছি, মানে আমরা কিন্তু যদি মানে শুধু আমাদের ক্ষেত্রে এটা মানে জাস্ট কমার্স হতো তাহলে আমরা অন্য কিছু করতাম এবং উই ওয়ার ইন আদার ফিল্ডস। মানে রাজদীপ খুব জলিলি ওর আইটি প্রফেশনেই থাকতে পারতো, এমএনসি তে চাকরি করতো সেখানেই থাকতে পারতো, এবং আমি নানান ধরনের জার্নালিজমের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, আমি সেটাই
ক্যারি অন করতে পারতাম বা একাডেমিক্সে ফেরত যেতাম। তো এটা করতে আসার মূলে যে রসদটা আছে, মানে সেই রসদটা যদি হারিয়ে ফেলি তাহলে এটা করবার কোনো মানে হয় না। এবং সেখানে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মানে অ্যাজ অডিয়েন্স দে আর অলসো রেসপন্সিবল অ্যান্ড স্টেক হোল্ডার অফ দিস ক্রিয়েটিভ প্রসেস। এবং আমরা তো অবশ্যই সেটা রেসপন্সিবল বিকজ উই আর ট্রাইং টু ক্রিয়েট দ্য থিং। তো এই আদান প্রদানের মাঝখানে যে যারা বসে আছে সেই জায়গাটার আরো মানে সক্রিয়ভাবে ভূমিকাটা ভীষণ কাম্য, তবেই এই গ্যাপগুলো মানে সরতে পারবে। মানে এই তুমি জায়গা যদি তুমি যদি বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা ভাবো, যখন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এনারা কাজ করছে, তো এইখানে তারা মহান মহান সিনেমা বানিয়েছেন, দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট। সেই সময় প্রডিউসাররা এগিয়ে এসছেন তাদের সাপোর্ট করতে, দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট অফ ইট। কিন্তু থার্ড, এই যে তারা মানে সত্যজিৎ রায় হয়েছে, তার জন্য কিন্তু একটা বড় ভূমিকা আছে যারা সত্যজিৎ রায়কে নিয়ে লেখালেখি করেছেন, যারা সত্যজিৎ রায়ের সিনেমাটাকে সেলিব্রেট করেছেন। ঠিক আছে, সেই সময় যে বড় বড় ফিল্ম সোসাইটি মুভমেন্ট গুলো হয়েছে, তার সঙ্গে সত্যজিৎ রায়ও যুক্ত ছিলেন। কিন্তু তার সঙ্গে শুধু ফিল্ম মেকার যুক্ত ছিলেন না, তার সঙ্গে ফিল্মের দর্শক যুক্ত ছিলেন, তার সঙ্গে জার্নালিস্টরা যুক্ত ছিলেন, তার সঙ্গে আর্টিস্টরা যুক্ত ছিলেন, বিভিন্ন ফিল্ডের লেখকরা যুক্ত ছিলেন, ঠিক আছে, ক্রিটিকরা যুক্ত ছিলেন, বিভিন্ন ফিল্ডের বিভিন্ন লোকজন কেম টুগেদার টু ক্রিয়েট দ্যাট, মানে কি বলবো, দ্যাট প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের সেলিব্রেট করতে পারে। আজকে তোমার মতো ইউটিউবার, তুমি ভাবছো যে তোমার মানে তোমার ক্ষমতা হয়তো খুব কম, কিন্তু তোমার ক্ষমতা কিন্তু কম নয়। আজকে যেটা হচ্ছে বাংলায় যে সোকল্ড ক্রিটিক্স বা তারাও কিন্তু শুধু ওই এক ধরনের ছবি, এক ধরনের কি বলবো এস্টাবলিশ স্টারস, এক ধরনের এস্টাবলিশ স্টার ডিরেক্টর, শুধু তাদেরই মানে রিভিউ করে যাচ্ছেন, এবং সেটাও টাকা পয়সার বিনিময়। এবং এইটা যদি কনস্ট্যান্টলি শুধু এটাই চলতে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু মানে কি বলবো, ভালো সিনেমা কোনোদিন উঠে আসবে না। ধরো আমার পরের প্রডিউসারের কাছে খুব টাকা আছে, এবং আমি কি করলাম, সেই টাকা দিয়ে সব বাংলার যারা বড় বড় রিভিউয়ার আছে তাদের আমি টাকা দিলাম, তারা সব ইউটিউবে আমার রিভিউ বেরোলো, ঠিক আছে। তোমাদের মতো যারা কম্পারেটিভলি নিউয়ার চ্যানেলস, তাদের আমি ইন্টারভিউ দিলাম না, কিন্তু ছবিটা অতি ধজা বানালাম, ঠিক আছে। তাদের ছবি হয়তো অনেক বেশি লোকের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে, অনেক বেশি লোক হয়তো ছবিটা নিয়ে ট্রেন্ডিং বলে কথাও বলবে, ঠিক আছে, কিন্তু সময়ের বুকে দাঁড়িয়ে সেই ছবিটা আলটিমেটলি একটা ট্র্যাশ ফিল্ম হিসেবেই কাউন্টেড হবে। সময় কিন্তু মূর্খ নয়, সময়কে কিন্তু বোকা বানানো যায় না। শোলেও একই প্রডিউসার বানিয়েছে, শানও একই প্রডিউসার বানিয়েছে। শোলে ইজ আ মাস্টারপিস, শান ইজ আ ট্র্যাশ। মানে তার লেখকরাও স্বীকার করেন, মানে জাভেদ আখতার নিজে স্বীকার করেন যে ওনার সবচেয়ে খারাপ লেখা হচ্ছে শান, ঠিক আছে। তো সময় কিন্তু মূর্খ নয়, সে কিন্তু আলটিমেট ইয়েটা পুঁতেই দেবে, স্ট্যাম্পটা দিয়েই দেবে। কিন্তু সেখানে এই রেসপন্সিবিলিটা কিন্তু একটা সার্বিক সমাজের এসেছে। এটা শুধু সিনেমার ক্ষেত্রে না, একটা সমাজ হিসেবে উন্নতি করার একটা জিনিস, যে ইফ ইউ ডু নট সেলিব্রেট হোয়াট ইজ গুড এন্ড ইফ ইউ ডু নট মানে রিজেক্ট হোয়াট ইজ ব্যাড, তাহলে কিন্তু তুমি সমাজ হিসেবে উঠতে পারবে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কায়ন্তরে কিছু একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছিল হালকা করে, হিন্দু মুসলিমের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু মন পতঙ্গে আবার দারুণ ভাবে এক্সপ্লোর করা হয়েছে। তো সেই জিনিসটা কিভাবে এক্সপ্লোর করলে যদি একটু বলো। মন পতঙ্গে হিন্দু মুসলিম প্রেমের অ্যাঙ্গেলটা কিন্তু ইজ কাইন্ড অফ আ ম্যাগাফিন, মানে এটা দিয়ে আসছে অবশ্যই, কিন্তু বিষয়টাকেও অনেকে মানে নরমাল ওয়েতে নেয় না, আমি যেটা দেখেছি। তো সেই কারণে কিন্তু মানে মন পতঙ্গের যেটাও বল ম্যাগাফিন, মানে যেটা দিয়ে শুরু হচ্ছে যে এই কাপলটা একজন হিন্দু এবং একজন মুসলিম। এবারে যেটা শহরে এসে ঘটছে বা যেটা ওই মানে ফুটপাত বাসিন্দাদের মানে এইখানে থাকাটা, সেটা নিয়ে যে প্রশ্নটা উঠছে যে ওরা এদেশের থাকতে পারবে, এদেশের মানে আসলে ওদের পরিচয়টা কি বা ওরা কোথা থেকে সেটা প্রমাণ করবে, এই প্রশ্নটা ডেফিনেটলি উঠছে। কিন্তু এই প্রশ্নটার অফকোর্স একটা এই দুটো রিলিজিয়নের একটা ভূমিকা আছে, কিন্তু এটার আরো কোয়েশ্চেন করবার আরো অ্যাঙ্গেল আছে। মানে তোমার আইডেন্টিটিটা কে নির্ধারণ করছে? আলটিমেটলি পতঙ্গ কোথাও তোমার আইডেন্টিটিটাকে নিয়ে কোয়েশ্চেন করে, তুমি তুমি কোন আইডেন্টিটিটাকে এন্ডোর্স করবে, এবং তুমি মানে তোমার আইডেন্টিটিটা কি তোমার আসল আইডেন্টিটিটা, সেটা সবসময় একটা আরোপিত আইডেন্টিটি, মানে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে সেটা হয়ে আসছে। মানে সেটা রিলিজিয়াস আইডেন্টিটি হোক, তোমার জেন্ডার আইডেন্টিটি হোক, তোমার সোশ্যাল আইডেন্টিটি হোক, তোমার ইকোনমিক্যাল আইডেন্টিটি হোক, যেটাই হোক না কেন। এবং সেখানে একটা লেয়ার ডেফিনেটলি যেটা তুমি কোয়েশ্চেন করছো বারবার,
যে হিন্দু মুসলিম যেটা কেন যেটা আমাদের দেশের ক্ষেত্রে এটা খুব ফোরফ্রন্টে আছে, সেখানে ওটাও হয়তো সেইভাবে ওই লেয়ারটা রয়েছে, কিন্তু খুব মানে ডিপ ডাউন বা ডিপ উইদিন প্রশ্নটা কিন্তু আরো বড়, মানে যেখানেই মন পতঙ্গটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে, whether you are being able to strip off your identity, মানে your imposed identity, একদম মানে আমি আমার বাপ দাদার আইডেন্টিটি নিয়েই কি বেঁচে থাকবো, সেটাই কি আমার আইডেন্টিটি? এই প্রশ্নটা মন পতঙ্গ কোথাও কিন্তু করছে। মানে আজকে ধরো আজকে একটা শিশু বা একটা বাচ্চা বা মানে যেটা চলছে যে আমার মনে হয় আমি একটা চেয়ারের মতো, আমি একটা বেড়ালের সাথে আইডেন্টিফাই করি, এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসছে। এই জায়গাটা মানে যে ব্র্যাকেটস গুলো, যে বক্সেস গুলোতে আমরা সবসময় সোশ্যালি বিভিন্ন কনস্ট্রাক্টে নিজেদেরকে বেঁধে ফেলতে চাই, পুড়ে ফেলতে চাই, উইচ ইজ ডেফিনেটলি একটা সোসাইটিকে রান করতে গেলে সেটা খুব সহজ, যে ইউ পুট সামবডি ও ব্ল্যাক, ও হোয়াইট, ও গে, ও কুয়ার, ও ট্রান্সজেন্ডার, ও হেটেরো, ও হোমো, ও হিন্দু, ও মুসলমান, ও মানে ও বড় লোক, ও গরিব, হ্যাঁ ও গরিব, ঠিক আছে, ও যেটা একটা ইজি। ফিল্ম ডিরেক্টর, ও একটা ব্লগার, ও একটা ফুড রিভিউয়ার, ঠিক আছে, ও একটা পরোটা বিক্রেতা। এই যে আইডেন্টিটি গুলো, মানে আমার বাবা একটা বড় ফিল্ম মেকার হলেই কি আমি একটা বড় ফিল্ম মেকার হয়ে যাবো? ইজ দ্যাট মাই আইডেন্টিটি? বা আমি একজন ফিল্ম মেকার হলে কি এটাই শুধু আমার আইডেন্টিটি? আমি কি অন্য কিছু হতে পারি না? আমি কি একজন ফিল্ম মেকার হয়ে একজন ট্রাভেলারও হতে পারি না? এই যে তোমার আইডেন্টিটি তোমাকে কিভাবে মানে মানে বেঁধে দিচ্ছে, এবং এই যে স্ট্রাগল, এটা হাসান লক্ষ্মীরও স্ট্রাগল, এটা রাজদীপ শর্মিষ্ঠারও স্ট্রাগল। এটা তোমারও স্ট্রাগল। তো যাই হোক, ওই অ্যাঙ্গেলটা আমি সিনেমাটা আরো যখন দেখবো তখন আমার মনে হয় যে সেটা নিয়ে বিস্তারে আলোচনা করাটা ভালো হবে। আমি আগামী বৃহস্পতিবার দিনই দেখতে যাচ্ছি সিনেমাটা। তো আচ্ছা, তারপরে আমি চাইছি যে একসাথে বসে আরেকবার কোনোভাবে ওই সিনেমাটার পরে আমার কি রিয়াকশন ছিল সেই বিষয়বস্তুগুলো নিয়ে একবার কথা বলা। তো ঠিক আছে, যাই হোক, একদম। থ্যাংক ইউ রাজদীপ দা, থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি টাইম দেওয়ার জন্য। থ্যাংক এর আগামী থ্যাংক ইউ ইউ। সো মাচ। ভিডিওটা মন পতঙ্গ দেখার পর হবে। ঠিক আছে, ঠিক, চল। চলো টাটা।